কুয়াশা রাঙানো নীরব শহরে বাংলাদেশ তোমাকে দেখেছি সরষে ফুলে নরম চাদরে বাতাসেরে আদরে আদরে বাংলাদেশ তোমাকে দেখেছি বাংলাদেশ তোমাকে দেখেছি। কেমন আছো? এই তো আপু অনেক চমৎকার। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজকে গানে এবং গল্পে কিন্তু আমাদের সকালটা কাটবে, তাই বাংলা ভিশনের পর্দায় সকালবেলা রোদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সায়েম। এবং আজকে আমাদের স্টুডিওতে আমাদের এই অনুষ্ঠানে গান এবং আড্ডার জন্য যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন তিনি আমার খুব পছন্দের একজন মানুষ, দিনাত জাহান মুন্নি আপু। আপু স্বাগতম অনুষ্ঠানে। তোকে অনেক ধন্যবাদ সায়েম, তুমি আমার অনেক পছন্দের একজন। থ্যাংক ইউ। মানে পছন্দের মানুষদের পছন্দের হওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি শিওর যে কোনো জায়গায় গেলে আপনি এই কথা শুনতে হয় পছন্দের মানুষ। আমি দেখেছি দেখে না যে মিডিয়ার মোরালেস সবার পছন্দের মানুষ খুব গুটি কয়েক, সবাই তো নেই রয়েছে। তো এই যে একটা পোলাইটনেস নিয়ে অলওয়েজ সবসময় একটা সুন্দর করে কথা বলা, এবং সেটা শুধুমাত্র ক্যামেরার সামনে নয়, যারা ক্যামেরার বাইরে আমরা আপনাকে চিনি, সবসময় আপনি এত সুন্দর করে কথা বলেন এবং সেটা মন থেকেই বলেন, সেটা বোঝা যায়। সবসময় সারাক্ষণ মানুষ প্রিটেন্ড করতে পারে না। তো এটা কি ছোটবেলা থেকে আপনি এমন ছিলেন? না, ছোটবেলাতে আমার কথা কম বলতাম আমি ভীষণ, এবং আমি খুব ভালো শ্রোতা ছিলাম। আমি জেনেছি যতটুকু যে খুব একটা কথা বলতাম না, এবং আমি লজ্জা পেতাম কথা বলতে। এবং আমি যখন আমার উপস্থাপনা, অনেকে আমাকে দেখে, আমাকে আমার বাসা থেকে জোর করে উপস্থাপনা করানো হয়েছিল। ইভেন এমনও হয়েছিল যে আমি উপস্থাপনা যখন প্রথম করতে যাব তখন আমি শুটিং স্পটে কেউ আমাকে নিতে পারেনি। আমার বাসায় এসে পুরো ইউনিট তারপর আমার ড্রয়িং রুমে বসে শুটিং করতে হয়েছিল, কারণ আমি বলেছি এটা আমার কাজ না, আমি পারবো না। এবং লজ্জায় কখন ওরা আমাকে স্ক্রিপ্ট ক্যামেরার সামনে ধরে রাখতো, ওভাবে বলতে যেতাম। এবং এতই লাজুক ছিলাম যে আমার ওই একটা অংশ নামাতে অনেক সময় লাগতো। তো আস্তে আস্তে যেটা হয় কি, যে এই যে তোমাদেরকে দেখেছি, সবাইকে সুন্দর করে কথা বলতে দেখেছি, মিডিয়ার সবগুলো মানুষ, আসলে সবচেয়ে বড় কথা কি সায়েম, যেটা হয় কি, প্রত্যেকটা মানুষ শ্রোতা হয়ে প্রত্যেকটা মানুষের যখন শুনতে পেয়েছি তখন ধরনটা বুঝে গিয়েছি। আর তখনই মনে হচ্ছে যে সবার বেস্ট ভালো ভালো জিনিসগুলো কেন নিজের মধ্যে আয়ত্ত করব না। চেষ্টা করেছি সবার কাছ থেকে একটু একটু নিতে, তারপর করে সেভাবে করে চলা। তাই তোমাদের হয়তো মনে হয় যে আপু সুন্দর করে কথা বলে, আপু সুন্দর করে উপস্থাপনা করে। আসলে তা না, আমি অনুকরণ করি সবাইকে। দর্শক, এতক্ষণ আমি শুরুতে যা বলেছিলাম সেটা প্রমাণ কিন্তু অলরেডি উনি দিয়ে দিলেন তার কথায়। আচ্ছা, তো এইটাই তো হলো আলটিমেটলি যে মানুষটা ছোটবেলায় শ্রোতা ছিল, বড় হয়ে সে শ্রোতা তৈরি করেছে হয়তো। আসলে এটা আমি বলবো যে স্রষ্টার আশীর্বাদ। যে হারমোনিয়াম দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন আপনি গান দিয়ে, তো এই হারমোনিয়ামের সাথে পরিচয় কবে প্রথম? এই হারমোনিয়ামটা, সেটা বলতে গেলে অনেক কষ্টের কথা চলে আসবে। আসলে আমার ছোটবেলা হারমোনিয়াম ছিল না। আমাকে 3.5 কিলো দূরে গিয়ে আমার গানের শিক্ষকের বাসায়, আমার বয়স যখন 3 কি 4, কোলে করে আমার আপু ছিলেন একজন, সে এবং আমার মা, তারা কোলে করে শুক্র এবং শনিবার আমার গানের টিচারের বাসায় নিয়ে যেতেন 3.5 কিলো দূরে। এবং মজার ব্যাপার হলো যে যেহেতু হারমোনিয়াম ছিল না, সেহেতু আর আমাদের ওই এলাকায় আসলে চিন্তাই করা যায় না যে মফস্বলে আমি বেড়ে উঠেছি যে আমাদের 4-5 কিলোর মধ্যে কেউ গান গায় বা গান গাইবে, এরকম করে কেউ কখনো ভাবেনি। তো আমার গানের শিক্ষক হুমায়ুন কবির রেবন, উনি চাঁদপুর জেলার মতলব থানায় আমার জন্ম, তো ওখানকারই। তো ওই স্যারের বাসায় নিয়ে যেতেন শুক্র এবং শনিবার, কারণ বন্ধ ছিল। এবং যেহেতু হারমোনিয়াম ছিল না, তাই আমি সকালে যেতাম, বিকেলে আসতাম, পুরো দিনটা আমার বোন আমার সাথে বসে থাকতো। এই কারণ লিসেন নিতাম, লিসেন শিখতাম, দেন লিসেন দিয়ে আবার ফিরে আসতে হতো। তো 2টা দিন ওরকম ছিল। এবং হারমোনিয়াম আমার ছিল না, কিন্তু হারমোনিয়ামটা আবার যখন পেলাম সেটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে আমি যখন প্রথম জাতীয় পুরস্কার পেলাম তখন আমাকে বঙ্গভবন থেকে তখনকার সরকার 5,000 টাকা দিয়েছিল। সেটা দিয়ে আমার মনে হয় আমি একটা ন্যাশনাল প্যানাসোনিক একটা টেপ রেকর্ডার কিনেছিলাম। পরে আমার একটা হারমোনিয়াম কেনা হলো।
তো ওই আমার হারমোনিয়ামের সাথে যোগাযোগ। তো আমি হারমোনিয়ামটা আসলে খুব ছোটবেলা 5 বছর বয়স থেকে যখন বাজাতে পারি না তখন থেকেই, কিন্তু হারমোনিয়াম আমার ছিল না, অনেক পরে হারমোনিয়াম এসেছে। কিন্তু এটাই মানে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, যার লাইফে স্ট্রাগল নেই তার লাইফে বলার মতো কোনো স্টোরিও কিন্তু নেই। একদম না। আপনার স্ট্রাগল রয়েছে বলে কিন্তু চমৎকার স্টোরি রয়েছে যে আপনার ছিল না কিন্তু পরবর্তীতে পেয়েছেন, কিন্তু অন্যদের চেয়ে অনেক বেটার ওয়েতে কিন্তু পেয়েছেন। নিশ্চয়ই। আমার কাছে তো এখন মনে হয় যেমন আমার বাসায় আমার বাচ্চারা চাইবার আগে আমার 5টা না 6টা ওদের গিটার এবং ইউকেলি থেকে শুরু করে তারপরে ধরো কিবোর্ড থেকে শুরু করে এভরিথিং তাদের বাসায়। কিন্তু আমি বারবার করেই বলি যে জিনিস পাওয়ার মাঝে কোনো দুঃখবোধ নেই, যে জিনিস পাওয়ার মধ্যে কষ্টটা বোঝার কোনো সাধ্য নেই, অপেক্ষা নেই, সেই জিনিসটা আসলে এত দ্রুত তাদের হাতে তুলে দেওয়া উচিত না। এটা আমি আমার বাচ্চা না সবার বেলায় বলি। মানে একটা সিঁড়ি ভাঙতে যে একটু কষ্ট করতে হয় সেটা তুমি কোলে করে না উঠিয়ে দিলেই ভালো, সে নিজেই বেয়ে বেয়ে উঠুক, তাহলে ভাঙার কষ্টটা সে বুঝবে, তখন সে নামতে চাইবে না। কিন্তু যখন তুমি তুলে দিবে তখন সে আসলে বুঝবে না কতটা সিঁড়ি সে ওপরে উঠলো। তাই সবসময় সেই আমার ধারণা যে এভাবে করেই আসলে শেখা উচিত। আপনি একটা ভুল কথা বলেছেন। কি বলেন? সেটা হচ্ছে যে আপনি বলেছেন আপনি শিখছেন, আমরা যারা রয়েছে উপস্থাপনা তাদের দেখে আমার মনে হয় যে আপনার কাছ থেকে শেখা উচিত। আপনি এত সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের, ওই যে সকালবেলা মানুষ যে বকুল ফুলের মালা গেঁথে বিক্রি করে না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কথাগুলো মালা গেঁথে মানে সাজিয়ে রাখছেন এই বাংলা ভিশনের এই স্টুডিওর মধ্যে আর কি। এইটার একটা বিষয় আছে, সেটা হলো আমি শুধু আমার দিক থেকে বলবো যে আমি ভীষণ পড়ুয়া ছিলাম স্যার, ভীষণ বই পড়তাম। আমাকে এখন মনোযোগ দিয়ে আমি একটা বইয়ে কনসেন্ট্রেট করতে পারি না ফার্স্ট পেজেও, কারণ এত ব্যস্ততা আমার হয়ে গেছে, বা মানসিকতাটাই আসলে নেই বই পড়ার, আমরা সে অবসরটা পাই না এবং মন লাগাতে পারি না বইয়ে। কিন্তু আমি ক্লাস 9-এর মাঝেই কিন্তু তখনকার সময়ে সব কঠিন কঠিন উপন্যাস পড়া শেষ বলতে গেলে। শীর্ষেন্দুর এমন কোনো বই নেই যে আমি পড়িনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের এমন কোনো বই নিয়ে আমার পড়া নাই যেগুলো ডেপথ রয়েছে। শরৎচন্দ্রের বই গোগ্রাসী গিলে ফেলেছি, লানুই বেঙ্গলির মতো কঠিন প্রেমের উপন্যাস, নহন্যতের মতো সবকিছু কিন্তু তখন 9-এর মধ্যে এসে, দূরবীন ধরো, আমাদের কালপুরুষ, পূর্ব পশ্চিম, প্রথম আলো, মা, সব কিন্তু তখনই পড়া শেষ। তো এখন কিন্তু সেই বইয়ে যখন ডুবতে যায় আমার কাছে মনে হয় এত কঠিন কেন। তার মানে আমার ধারণা যে সেই সময়টা যখন শেখার বয়স তখন অনেক বই পড়েছি বিধায় হয়তো কিছু শব্দ কিছুটা এটা উচিত আমার ধারণা। কিন্তু যেটা মনে হলো যে দুই ধরনের স্ট্রাগল কিন্তু আপনাকে করতে হয়েছে। এক হচ্ছে যে হারমোনিয়াম ছিল না, সেটা গিয়ে শেখাটা ওইখানে গিয়ে, এবং যেহেতু বাসায় এসে প্র্যাকটিস করতে পারবেন না, সো ওইখানেই প্র্যাকটিস সেশনটা শেষ করে আসা। প্লাস হচ্ছে যে পরিবার থেকে কি সেই সুযোগ মানে পেয়েছেন নিশ্চয়ই? আমার মা স্কুল টিচার ছিলেন। আমি আরো কয়েকবার আমি সোশ্যাল মিডিয়াতেও লিখেছিলাম যে আমার মা স্কুল শিক্ষক, হেডমিস্ট্রেস সরকারি স্কুলের ছিলেন। তিনি তার মাতৃত্বকালীন ছুটিও নেননি। কিন্তু আমার যত জাতীয় পুরস্কার প্রতিযোগিতা যা ছিল, যখনই হতো বাৎসরিক, যেটা শিক্ষা সপ্তাহ, শিশু পুরস্কার প্রতিযোগিতা, তখন যে জেলা, বিভাগ বা জাতীয়তে আমাকে নিয়ে আসতে হতো, আমার মা তখনই শুধু ছুটি নিতেন। সো আমি বলবো যে আমার পরিবার, আমার 2 ভাই এবং আমার মা বাবা, আমার যে জায়গা থেকে আমি গান শিখে এসেছি। আমি একটা ছোট্ট কথা বলি, যেমন আমার বাড়িতে অনেক শিল্পীরা গিয়েছেন, প্রায় সকল বড় বড় শিল্পীরা আমার গ্রামের বাড়িতে গিয়েছেন। তো এসআই টুটুল ভাই একবার গিয়েছেন, তো তিনি বলছিলেন যে এই বাড়িতে তোমার জন্ম, এটা শুধুমাত্র ঈশ্বরের চাওয়া, বা এই পরিবেশে তুমি যে এখান থেকে একজন শিল্পী হওয়া, চারপাশে যেখানে কোনো, এটা শুধুমাত্র মানে এখানে নির্ধারিত ছিল তুমি এখানে হবে, নইলে এখানে এরকম, মানে এখান থেকে কেউ ওই জায়গায় যাওয়ার কথা না। আমাদের পরিবারের সবাই, নট দ্যাট যে কেউ গান না, আমার প্রতিটা সবাই আমাকে অনেক ইন্সপায়ার করেছে আমার পরিবারের। আমি যখন অডিশন দিতে এসেছি টেলিভিশন রেডিওতে, আমার কাজিন ফুফাতো বোন আমাকে নিয়ে বসেছিল, প্রযোজকের ওখানে গিয়েছেন, আমি ছায়াপার কথা বলছি, যে আমার অডিশন ফর্ম পূরণ করতে। আমি আজকে বলা উচিত, কারণ এই কথাগুলো না বললে নতুনরা জানবে না। যেমন এখন বাংলাদেশ টেলিভিশনে আমি কাজ করতে যাই, আমি যখন ঢুকি তখন আমার যারা নিরাপত্তার দায়িত্বে থাকে তারা পর্যন্ত দেখলে পরে গাড়িটা হয়তো ছেড়ে দেয়, আপু কেমন আছেন সালাম দেন, বা এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর করে স্মার্টলি ঢুকে যায়।
কিন্তু 96 সালে আমি যখন সেখানে অডিশন দিতে গিয়েছি, রোজার সময় ছিল, 3 নাম্বার গেট চেনো, সেখানে পেপার বিছিয়ে বসেছি। আমার ডাক যখন এসেছে তখন সেই ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি ছোট্ট, এবং আমার গানের শিক্ষক, হ্যাঁ পুরনো বিল্ডিং, 1 নাম্বার গেট পার হয়ে পেপার বিছিয়ে বিছিয়ে লাইন, সেখান থেকে যখন ডেকেছে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে এবং অডিশন দিতে গিয়েছি। তো এই যে কঠিন করে পরীক্ষা দিয়ে দিয়ে না তারপরে তালিকাভুক্ত হলাম, অডিশন বোর্ডে প্রথম হলাম, আমি মনে করি যে এই গল্পগুলো আমার জীবনে অনেক বড় পাওয়া। আমি এখনো টেলিভিশনে গেলে সবাইকে বলি যে এত সহজে এই চত্বর পার হয়ে চলে আসা এত সহজ না, অনেক কঠিন ছিল আমাদের সময়টায়। আমাদের সময় মানে তো সে অনেক পুরনো না, কিন্তু সত্যি সত্যি এই পরীক্ষাগুলো আমাকে দিয়ে আসতে হয়েছে, আমি এত সহজেই পথে আসিনি। এবং এটাকে একটা অবশ্যই আমি বলবো যে ভালো কিছু হয়েছে, কারণ ওই কঠিন পরীক্ষাগুলো মানে পার না হয়ে আসলে এত ডেডিকেশনও থাকতো না, সাকসেসও আসতো না, প্লাস হচ্ছে যে মানে এখন আগের চেয়ে একটু সহজ মনে হয় না যে ওই কঠিন পার্টটুকু পার হয়ে আসে, এখন সহজ ব্যাপারগুলো এখন সহজ, অনেক সহজ। তবে এখন যেটা হয় কি যে সহজ, এবং ছেলে যারা নতুনরা কাজ করছে তাদের অনেক সুযোগ সুবিধা, তো এটা অনেক ভালো যে সুযোগ সুবিধা অনেক বেশি। কিন্তু আমার ধারণা যে এটা তো তাদের মধ্যে যদি প্রতিভা থাকে তারা আসবে, কিন্তু যারা তাদেরকে সুযোগগুলো দিচ্ছেন তারা তো আমি মনে করি নিশ্চয়ই রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধেই তারা এই জায়গায় তারা আছেন। তো সেই জায়গা থেকে যদি নতুন যারা আসছে তাদেরকে অন্তত এই জায়গাটার মূল্যায়ন বা এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ এটা বুঝিয়ে দেওয়ার জন্য কিছু নিয়মাবলী থাকা উচিত আমার মনে হয়। মানে খুব সহজে এলে খুব সহজে চলে যাওয়া হয়, আমরা চাই ওদের পথটা দীর্ঘ হোক, ওরা যেন এসেই হারিয়ে না যায়, একটা দুটো গান দিয়ে সুপারহিট হয়ে যায় হারিয়ে না যাক, ওদের গানটাকে আরো আরো বড় পরিসরে ওদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায় সেগুলো যদি এখন মিডিয়া ভাবে তবে আমার মনে হয় যে এটা আমাদের জন্যই ভালো হয়, আমাদের জন্য মানে লং টার্মের জন্য অবশ্যই ভালো। আচ্ছা, তো তার মানে ছোটবেলা থেকে কিন্তু হারমোনিয়ামের সাথে এবং মঞ্চের সাথে আপনার বেশ পরিচয়। হ্যাঁ, তো প্রথম মঞ্চে ওঠা হয়েছিল কত বছর বয়সে? মনে নেই সাইম, একদম ছোটবেলা, তো কোলে করে সবাই আমাকে বলে। প্রথম কোন গানটা গেয়েছিলেন সেটা মনে আছে? আমি লালন গাইতাম বেশি, এবং তুমি হাসবা শুনলে, দেশের গান আর লালন। এবং আমি আমার মনে আছে যে ম্যাট্রিক পরীক্ষার পরে আমি প্রথম প্রেমের গান গেয়েছিলাম এবং লজ্জায় পুরো গান গাইতে পারিনি বাবা মায়ের সামনে। কারণ আমাদের বাসায় অফিসাররা আসতেন, যেমন এসপি বা থানা লেভেলে ওসি সাহেব সবাই আসতেন, জেলায় যত প্রোগ্রাম আমাকে যেতে লাগতো। তো যখন আঙ্কেলরা আন্টিরা আসতেন তখন গান শোনাতাম, সব সময় হয়তো লালন অথবা দেশের গান শোনাতাম। আমাদের পরিবারে আমার ভালো লেগেছে, আমার মাও আমার টিচারকে বলতেন যে না, ওর বয়স যতক্ষণ না হবে ততক্ষণ এই ধরনের গান শেখাবে না। আমার টিচারও ভীষণ রেস্ট্রিক্টেড ছিলেন, আমাদেরকে সাধারণত ফুল পাখি, লতা পাতা দেশ বা লালন এই টাইপের গানই শেখাতেন, বলতেন যে ছোটদের গলা এরকম বড়দের গান মানায় না। তো আমি নিজেও এই জিনিসটা ফিল করি যে আমার মাঝে মাঝে অনেক দিন আগে আমি আমার কয়েকটা বাচ্চাকে শিখিয়েছি খুব প্রেশারে পড়ে, তা আমি ওদেরকে বারবার বা ওদের গার্জেনকে বোঝানোর চেষ্টা করেছি আসলে প্রেম ভালোবাসাটা একটা সময়ে যে যখন বুঝবে তাদেরকে তখনই শেখানো উচিত। এখন যদি আমি একটা 5 বছর একটা 7-8 বছর একটা বাচ্চাকে শিখিয়ে দিই মন তোমাকে দিলাম, এটা তো আসলে ওকে দিয়ে মানায় না, ওর গলায় ঠিক যা যায় তেমনি করে। তো আমরা ওরকমই, তখন আমার মনে আছে ছোটবেলা আমি স্টেজে বেশি গেয়েছি, আমি অপার হয়ে বসে আছি, কিংবা একটু কিন্তু শুনতে চাইবো যে কোনো একটা পছন্দ, আপনার খুব পছন্দের যেটা ছোটবেলায় যেগুলো গাইতাম, লালনী গাইছি অবশ্যই। আমি অপার হয়ে বসে আছি, ও
আপনি যে রেগুলার বলেন সময় পান না, বাট তারপর আপনার যে ডেডিকেশন এবং প্র্যাকটিসটা রয়েছে সেটা আপনার কণ্ঠে বোঝা যায়। না সায়েম, এটার ব্যাপারে আমি আগেই বলে দিই, আমি ভীষণ ফাঁকিবাজ। এখন আমি নিজে আমি অনেক দিন একটু দেশের বাইরে ছিলাম বিশেষ কাজে। আমি এসেই আমার হাজব্যান্ডকে বলেছি যে যাবার আগে ওস্তাদ আমি খুবই ভাগ্যবান বলবো যে আমি ওস্তাদজিদের দিক থেকে, সেটা হলো প্রথমে হাতে খড়ি হুমায়ুন কবির রেবন, তার কাছে চাঁদপুরের, তিনি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, আমার সকল তৈরি হওয়া তার হাতে। তারপর ঢাকায় এসে আমি ভর্তি হয়েছি ছায়ানটে। ছায়ানট শেষ করে আমি ছায়ানটে পড়াশোনা অবস্থায় আমার বিয়ে হয়ে গেল। তারপরে আমি পেয়েছি শিক্ষক হিসেবে শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিনকে, তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমি তার ছাত্রী ছিলাম আন্টির কাছে। তারপরে আমি ওস্তাদজি হিসেবে পেয়েছি খন্দকার নুরুল আলমের কাছে, তার কাছে আমাকে পাঠিয়েছিলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। তখন আমি ফিল্মে গান গাওয়া শুরু করেছি, বললো যে তুমি থ্রোয়িং বা ফিল্মে গাওয়ার এক্সপ্রেশনগুলো শিখতে হলে তার কাছে যেতে হবে। আমি পেলাম খন্দকার নুরুল আলম স্যারকে, তার কাছে তালিম নিলাম। তারপরে আমি ক্লাসিক্যালের জন্য উস্তাদ সঞ্জীবদের কাছে আমি তালিম নিয়েছি। তো আমি যখন বাইরে যাব দেশের বাইরে, তখন উস্তাদ নিয়াজ মাহমুদ চৌধুরী আমাকে ভীষণ স্নেহ করেন, তিনি আমাকে বলেছেন তুই এসে আমার কাছে আসবি। তো আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমি খালি মন খারাপ করতাম, বলতাম যে আমার বুঝি বিশাল গ্যাপ, আমি গান ভুলে গেছি। আমার কাছে বারবার এখনও মনে হচ্ছে আমি গান ভুলে গেছি। এসেই বকুলকে বলছিলাম আমি সব গান ভুলে গেছি, আমার মনে হচ্ছে আমি কেমন শূন্য শূন্য লাগছে, সো আমি আবার শিখতে যেতে চাই। তো আমি হয়তো এর মাঝেই আমি ওস্তাদজির কাছে যাব শিখতে। আবার আমার কাছে এখনো মনে হয় যে এটাও মানে তরুণ প্রজন্মের মানুষের শেখা উচিত। এত বছর শেখার পর আপনি এখনো শিখছেন এবং তারপর আপনার মনে হচ্ছে কয়েকদিন গ্যাপ গেলে যে আমার পুরোটাই মনে হচ্ছে সায়েম যে আমি আমাকে মানুষ কি বলবে আমি নিজেই তো ফিল করি। যখন আমার কাছে মনে হয় যে না আমি এটা কমতি, আমার চেয়ে বেশি আর কে জানবে, আমার কাছে তো এখন মনে হচ্ছে যে না আমার আরো কিছু শেখা দরকার, যদি আমি সুযোগটা পাই কেন নেব না। কিন্তু টুটুল ভাইয়ের কথা সূত্র ধরে বলতে হয় যে আপনার এই বাড়িটা আপনার জন্য একটা আশীর্বাদের মতো। আমার কি মনে হয় যে আপনার লাইফের মানুষগুলো কিন্তু আপনার লাইফে আশীর্বাদের মতো। অবশ্যই আমি আপনার শিক্ষকের যে এটা শুনলাম, সিরিয়ালটা শুনলাম, এবং আপনার একটা মানুষের তো জীবনে দুটো পর্যায় থাকে, বিয়ের আগে এবং বিয়ের পরে, দু জায়গায় কিন্তু আপনি গানের মানুষই পেয়েছেন। আমাদের পরিবার থেকে অনুপ্রেরণার মানুষ পেয়েছি এবং একজন তো পুরোদস্তুর গানের মানুষ। হ্যাঁ, এটার ব্যাপারে আমি বলবো ভাগ্যবান। আমার ফ্যামিলি থেকেও সবসময় বলতো যে মেয়েকে যে গান ভালোবাসবে তেমনি পরিবারে তারা বিয়ে দিবে। আর আমিও চেয়েছিলাম, আমি আসলে একটা জিনিস কি আমি কখনো কিছু হতে চাইনি, আমি ভীষণ ভালো ছাত্রী ছিলাম, আর্টস থেকে আমার ফার্স্ট ডিভিশন ছিল দুটোই তখনকার সময়, এবং সব মানে বাবা মাকে কখনো বলতে হয়নি পড়াশোনা করো, ভালো ছিলাম, বরাবরই ক্লাসে প্রথম বা দ্বিতীয়ের মধ্যে থাকতাম। কিন্তু আমার কখনোই কোনো লক্ষ্য ছিল না, আমার লক্ষ্য ছিল এটাই যে আমি গানই গাইবো। তো আর আমার পরিবার কখনো আমাকে বলে, আমার বাবা নেই এখন, তিনি যেমন আমি যদি কখনো কালো কাপড় পরতাম তবে বলতো দেখো দেখো আমার মেয়ে উকিল হবে, আমি যদি কখনো সাদা একটা শার্ট পরতাম আমার বাবা আমাকে বলতো কি দেখো দেখো আমার মেয়েকে না ডাক্তার হলে খুব ভালো লাগবে। এরকম তাদের অনেক স্বপ্ন থাকতে পারে, কিন্তু তাদের স্বপ্নটা তারা কখনো চাপিয়ে দেননি। তারা অলওয়েজ বলতেন যে মেয়ে গান ভালোবাসে এই পরিবেশে যেন সব সময় সারা জীবন থাকে। তো আমি যখন আমার বিয়ে হলো তখন আসলে কবির বকুল উনি অনেক তখন ফেমাস গীতিকার, সো আমার পরিবার থেকে বাধা নিষেধ কিছুটা তো থাকবেই, যেহেতু তাদের অনেক এক্সপেকটেশন, অনেক সময় পড়াশোনা সব কিছু যে আরও শেষ করা, তো তারা চেয়েছিল। কিন্তু যেহেতু গানের মানুষ সেহেতু মানে সবার আবার তেমনি করে রেসপেক্টও পেয়েছেন তিনি, বা আমার দিক থেকে তো আমি বলবো যে ওই গান জিনিসটার সাথে যেহেতু আছেন সেহেতুই হ্যাঁ বলে দেওয়া, নইলে হয়তো হতো না, কখনোই না। মানে সেটা কি তার গানের ব্যাকগ্রাউন্ডের কারণে বা গানের পরিচিতির কারণে? ডেফিনেটলি কবির বকুল যদি গীতিকবি না হতেন, তিনি যত বড় মানুষই হোক না কেন, সরি টু সে যে সেটা তার পদবি অনুযায়ী তিনি যত বড়ই হন না কেন, আমি কখনো বিয়ে করতাম না। আমি শিওর যে দুই পক্ষ থেকে দুইজন অনেক বেশি লাকি। হ্যাঁ, কবির বকুলও আমাকে চেনেন, আমাদের একই জেলা শহরে বড় হওয়া, বহু বছর পর এসে দেখা। তো আমি মনে করি যে গানের জন্যই আসলে আমাদের চলাটা বা এই
বন্ধনটা তৈরি হয়েছে, নইলে হয়তো হতো না কখনো। আচ্ছা, তো এই বন্ধনটাতে আসবো অবশ্যই, একটা লম্বা পার্ট আপনার জীবনের এখন পর্যন্ত, টু বি কন্টিনিউড পার্ট আর কি ইনশাল্লাহ। তো তার মানে কি ছোটবেলায় গান ছাড়া কিছু করতে চাননি? একদম না, মানে কখনো অন্য কিছু হতে ইচ্ছে করে? একদম না স্যার। মানে আমার থাকে না যে কল্পনায়, যে এমনি মনে হতো যে আমি মানে কিছুই তেমন মনে হতো না, খালি আমার তো ফানি ফানি এগুলো বললে এখন খুবই সিলি শোনাবে, আমার খালি মনে হতো যে আমি কোনো এক সময় গান গেয়ে তো কখনো টাকা ইনকাম করিনি, একদম না। 97 সালের আগে আমি কখনো গান গেয়ে ক্যাশ পয়সা পাইনি। মানে থাকে না যে এখন ছেলেমেয়েরা গাইলে পরে, তা ছিল না। আমাদেরকে তখন যেটা হতো, যেমন দাদা ভাই টাকা ওরকম পাঠিয়ে দিতেন, কিন্তু সেগুলো আমাদের হাতে না, ওগুলো একটা মাধ্যম ছিল, কচি কাঁচা করতাম, সেখানে চলে যেত মায়ের ব্যবহার করে। হ্যাঁ, দাদা ভাই পাঠিয়েছিলেন ঢাকা থেকে 5,000 টাকা পুরস্কার এবং সব গিফট বক্স, তো ওভাবে করে পেয়েছি। কিন্তু আমাদের যেটা হয় যে আমার সবসময় মনে হতো যে আমি একসময় অনেক বড় হব, এবং আমি সবাই জানে চাঁদপুরের যে আমি একটাই ড্রেস পরতাম, আমার অনেক ড্রেস থাকলেও আমি ওই একটা ড্রেস পরে পরেই গান গাইতাম, সাদা শার্ট কালো একটা স্কার্ট, এবং একটা ড্রেসই সবাই আমাকে দেখতো, আমাকে চাইলেও মা অন্য কাপড় পরাতে পারতো না, সকল স্টেজে একটা জামাই। সেটা কি কারণ ছিল আমি জানি না, বলতে পারবো না। আমাকে কেউ চুল বেঁধে দিলে আমি বাঁধতে চাইতাম না, খুবই সিম্পল থাকতাম। তো আমার সবসময় হতো আমি বড় হব যখন, তখন খালি সাদা কালো অনেক জামা কাপড় কিনবো, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু কি দিয়ে যে টাকা হবে সেটা ভাবতাম না, বাট আমি শুধু গানই গাবো। আমার স্বপ্নে কল্পনায় আমার জীবনেও কখনো ছিল না যে আমি ছুরি কাচি নিয়ে কাজ করব, আমি কাউকে শেখাবো বা এগুলো না, শুধু ছিল আমি গান গাইবো কখনো। এবং আমার কল্পনার মধ্যে থাকে না একটা মানুষ আমি এটা করবো, জীবনেও না, একদম ছিল না। আচ্ছা, তো সেই গান গাওয়াটা অ্যালবাম আকারে কবে আসলো? 97-তে প্রথমে আমি চলচ্চিত্র দিয়ে আমার শুরু হয়, একদম প্রথম প্লেব্যাক দিয়ে আমার মিডিয়া জীবন শুরু হয়। আমার বিয়ের পরপর 96-তে আমি বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওতে চাঁদপুর থেকে এসে অডিশন দিয়ে এনলিস্টেড হয়ে যাই। 97-তে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে অক্টোবরের শেষে, ডিসেম্বরের দিকে মনে হয়, কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সুরে আমি চলচ্চিত্রে গান গাইবার সুযোগ পাই প্রথমে। তারপরে সেই চলচ্চিত্রের গানের পরপর সাউন্ডটেক থেকে তখন কিছু গান তোমরা জানো মনে হয়, মিক্স, ওই যে কিছু তখন থাকতো না, হিন্দি গানকে বাংলা করা হতো, ওই সব গানগুলোতে একটা কাজ করলাম আমি এবং পলাশ ভাই। তারপরে আমার 2000 সালে 98-তে আমার প্রথম সোলো অ্যালবাম বের হয়। আচ্ছা, সোফার কতগুলো সোলো অ্যালবাম হয়েছে? আমার সোলো অ্যালবাম মাত্র দুটো, আর মিক্সড অ্যালবাম সবকিছু মিলে 24-25টা হবে। সোলো অ্যালবামে আর কেন কাজ করা হয়নি পরে? এইটা আমি নিজেই জানি না, ঠিক বলতে পারবো না, কিন্তু আমার গান তৈরি করা আছে। কিন্তু এখন তো একটা গান বের হওয়ার সময়, কিন্তু বহু আগেই আমি গান মানে অনেকগুলো গান তৈরি করে রেখেছি। কিন্তু মানে সত্যি কথা বলতে কি, সেই গানগুলো যখনই রেকর্ডিং করেছি, আবার এসে নিজে যখন মনোযোগ দিয়ে শুনেছি, তখন মনে হয়েছে না, গানটা আরো পলিশড করে গাইবো, গাওয়ার পরে আবার ছাড়বো। এই করে করে যে যত গান বেরিয়েছে সবগুলোই ভাবছিলাম আমার গাওয়া হয়নি। তো প্রযোজনা প্রতিষ্ঠানের তারা আমাকে ডেকে নিয়ে বসিয়েছেও, কিন্তু তারা কবে বের করব সেই ডেটও নিয়েছেন, কিন্তু ওই আমার কেন যেন খুঁতখুত করছিল, মনে হচ্ছিল যে না, আমার গায়কই হয়নি, আমি আরেকটু ভালো করে গাই। সব বিখ্যাতরাই আমার গান করে দিয়েছেন সেই অ্যালবামে, কিন্তু কেন যেন অ্যালবাম বের করিনি আর কি, হয়নি। ওই হোপ যে সেটা একসময় আপনার মনে হবে যে না, খুঁতখুতো থেকে দূর হয়ে যে গানটা বের করা যায়। আমরা গান নিয়ে আরো কথা বলবো এবং গানও শুনবো, তবে ছোট্ট একটা ব্রেক থেকে ফিরে এসে দর্শক অনুষ্ঠানে জমজমাট আড্ডার মধ্যে থেকে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খানিকক্ষণ বাদে। সে পর্যন্ত চোখ রাখুন বাংলাভিশনের পর্দায়। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার সাদর আমন্ত্রণ বাংলাভিশনের পর্দায় সকালবেলার রোদের অনুষ্ঠানে। আপনাদের সবার সাথে আছে আমি সাইম, এবং আমার সাথে আছেন দিনাত জাহান মুন্নি আপু। তো এই যে আপনি বলছেন যে আপনার পুরোটা জুড়েই গান, তো এই গান থেকে একটু লাজুক হয়ে উপস্থাপনা আসা, হ্যাঁ, সেটা কত বছর আগে? এইটা হলো 2002-03-এর দিকে প্রথমে
সেরা 5 নামে একটা টেলিভিশনে একটা প্যাকেজ প্রোগ্রাম, একটা যেটা অডিও অ্যালবামের 5টা শ্রেষ্ঠ গান বাজার বিচারে, যেটা তো সর্বোচ্চ বিক্রিত অ্যালবামের সিরিয়াল ধরে একটা টপ 10, মানে 5টা গান না 7টা গান নিয়ে ওইরকম ওই একটা অ্যালবাম, একটা অনুষ্ঠান বের করার তখন চেষ্টা, এবং সেই প্রোডাকশনের সাথে জড়িত ছিল আমার দেবর বিলাস খান। সে এখন অন্যান্য আরেকটি চ্যানেলে রয়েছে। আর আমার কবির বকুল গ্রন্থনায় ছিলেন। আর মজার ব্যাপার হলো যে প্যাকেজ প্রোগ্রামের যেহেতু আওতাভুক্ত ছিল তখন, তো যারা এই প্রোডাকশনটা করবেন তো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা আমাদের বাসায় আসতেন, তো তারা খুব জোর করে ধরলেন যে ভাবি আপনি করতে হবে। তো আমি তখন রাজি হইনি, কোনোভাবেই রাজি ছিলাম না। তখন তারা আমাকে সকল সহযোগিতাই, বাসায় লাইট ক্যামেরা সব কিছু নিয়ে তারা বাসায় সেট ফেলে ওইটা নির্মাণ করলেন, এবং ওইটা সিরিয়ালি যেতে থাকলো। তারপর যাবার পরে আবার আরেকটি চ্যানেল থেকে চলচ্চিত্রের প্রোগ্রামের জন্য আবার বলা হলো। এরপরে একটি নতুন চ্যানেল আসলো, সেই চ্যানেলে আবার লেজেন্ডারি যারা ছিলেন সুরকার, তাদের নিয়ে বিশাল একটা প্রোডাকশন, উত্তরাধিকার নামে একটা অনুষ্ঠান। সেটার একটা, সেখান থেকে বলতে গেলে মোটামুটি উপস্থাপনা সেটা কিন্তু অনেক বছর হয়ে গেছে উপস্থাপনা। আপনি যতই বলেন যে আপনার লজ্জা লাগছিল, কিন্তু সেটাও কিন্তু আপনি বহু বছর পার করে দিয়েছেন উপস্থাপনা। হ্যাঁ, অনেক বছর। তবে আমি বলবো কি সায়েম, যে তোমরা যেমন, আমি এফএম এ যদিও জব করেছি, কিন্তু তোমরা যেভাবে করে আপনার সাথে পরিচয় প্রথম, আর্জিং বা উপস্থাপনা এগুলোর জন্য কিন্তু আসলে প্রশিক্ষণ প্রয়োজন। এরকম ধরো আমি হয়তো উড়ে এসে জুড়ে বসার মতো বা পরিবেশটা পেয়েছি, বা আমি মনে করি যারা আমাকে দিয়ে কাজ করিয়েছেন তারা আমার উপরে কিছুটা, প্রথমে তো ভালোবাসাই বলতে গেলে, যে লোকটা আমাকে যারা বললেন যে প্রথমে করতে হবে ভাবি আপনাকেই করতে হবে, এটা তো কোনো কারণ ছিল না। তিনি তো কখনো আমাকে উপস্থাপনায় দেখেননি। তাই আমি বলবো যে এটা জোর করে হয়তো তারা করেছেন ভালোবাসার দিক থেকে, কিন্তু উপস্থাপনাটা আসলে শিখে পড়ে জেনে আসা উচিত। মানে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় জিনিসটাকে আমরা যত সহজভাবে নিই অত সহজ কিন্তু না, সেটা তুমি জানো সবচেয়ে। কিন্তু সেটাও হ্যাঁ অবশ্যই জানি, এবং সেটাও যে মানে জানি বলে আমি নিজে কনফিডেন্টলি বলছি যে আপনি কি পরিমাণ যে প্র্যাকটিস করেন এই উপস্থাপনাটা, সেটা আপনি যখন আমি মাঝে মাঝে আপনাকে বিটিভির প্রোগ্রামে, গানের প্রোগ্রামে আপনার উপস্থাপনা করতে দেখি, এবং অনেক লম্বা অনেকগুলো লাইন বলেন, এত সুন্দর করে বলেন প্রত্যেকটা, এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে এক্সপ্রেশন, মানে যে ওয়ার্ডের যে এক্সপ্রেশন থাকা উচিত গানের মতো করে, সিনেমার গানের মতো করে, এবং সেই সুন্দর করে সেই এক্সপ্রেশনগুলো দিয়ে আপনি কথাগুলো বলেন, তখন বোঝা যায় যে আমি শিওর এটার জন্য বেশ অনেক আমি হ্যাঁ এটা সত্যি তোমার কাছে পড়ালেখা করতে সেই উপস্থাপনাটা এবং গানটা পড়ালেখার মতো করে আপনি সিরিয়াসলি এটা তুমি একজন, আমার মনে হয় উপস্থাপক হিসেবে সায়েমকে সবাই বাংলাদেশের চেনে। তোমার কাছে প্রশংসা পাওয়া এটা মনে করি অনেক ভালো একটা কমপ্লিমেন্ট আমার জন্য। আরেকটা বড় ব্যাপার ভালো লাগার, যে আমাকে গানের মুন্নি হিসেবে সবাই চেনেন বটে, কিন্তু আমি মানে সত্যি কথা বলতে কি প্রচুর মানুষের কাছে ভালোবাসা পেয়েছি। গান গাওয়া শেষে নেমে এলেও বলে যে আপনার উপস্থাপনা আমাদের এত পছন্দ, এবং আমার সবচেয়ে ভালো লাগতো যে অনেকেই আমাকে, অনেক বড় বড় মানুষ তারা আমাকে ফোন করে করে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন, যেটা আনএক্সপেক্টেড। তো সালাউদ্দিন জাকির স্যার থেকে মঞ্জুরুল আলম স্যার, আনিসুল হক ছিলেন আমাদের মেয়র, এরকম এমন কেউ নেই, বা অনেক মিনিস্টার রয়েছেন, তারাও তাদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে। আমাদের যখন বরেণ্য শিল্পী, সুরকার, গীতিকার যাদের ইন্টারভিউ নেই, তারা দেখা গেছে এমনও হয় যে না মুন্নি ছাড়া করব না, এরকমও হয়। এমন একটা ঘটনা আছে, আমি একটা প্রাইভেট চ্যানেলে টানা কাজ করতাম, শ্রদ্ধেয় ফেরোজা বেগম গিয়েছিলেন একদিন। তো তখন তিনি তো সেদিন আমার ডে অফ ছিল, তিনি বললেন যে না ওই মেয়েটি কোথায়, তাকে আনো। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এইটা আমার অনেক ভালো লাগার, সারা জীবন মনে থাকবে যে না আসলে ভালো কাজের, যদি আমি ভালো কাজ করে থাকি সেখানে মানুষই আসলে খুঁজে নেবে। এটার জন্য আসলে এই যে তুমি বললে যে ভালো লাগে কথা বলতে, আমার ধারণা যে আমি যে জায়গাটায় যখনই বসবো না কেন সেই জায়গাটার সম্পর্কে আমার না একটুখানি মূল্যায়ন করে বসা উচিত, যে না আমি কোথায় বসেছি। চট করে খুব সেজে গুজে অনেক সুন্দর করে বসে পড়লাম, কোনো রেসপন্সিবিলিটি নাই। মানুষ কিন্তু ভালোবাসার বেলায় ভীষণ হিসেবি, ভালোবাসা দেবার বেলায়ও
এবং ঘৃণা করার বেলায়। তো আমি বলবো যে ভালোবাসাটা নেওয়া এত সহজ না, এত সহজ এত এবং সহজ সেই কাজটা বেশ ভালোভাবে করে যাচ্ছেন। এবারে বাংলা ভিশনের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট রয়েছে আপনার, সব কটা জানালা। আচ্ছা গানটার ঠিক জন্য আছে, আমার অনেক প্রিয় গান। অনেকক্ষণ ধরে বলছে আমাকে। আচ্ছা, বিজয়ের মাস, তো আমি সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদেনি, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদেনি, হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। আমি জানি না, মানুষ হয়তো সুরের দিকে খেয়াল রেখে শুনে, যদি কথাগুলো খেয়াল করে প্রত্যেকটা লাইনে যে কতগুলো গল্প লুকিয়ে আছে, অনেক গল্প, অসাধারণ। গানের কথা লিখেছেন প্রয়াত নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, আর গানের শিল্পী আমাদের শ্রদ্ধেয় বরেণ্য এবং আমাদের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। অসাধারণ। আচ্ছা, এই যে ছোটবেলায় লালন গীতি বা ফোক গান গাওয়া, তারপর একটু ম্যাচিওর এই যে আসার পর রোমান্টিক গান গাওয়া এবং দেশের গান আগে থেকে গাওয়া, তো থাকে না যে নিজের একটা পছন্দের হয়ে যায়, নাকি শিল্পী হিসেবে সব গানই পছন্দ? না না, আমার যেটা হয় কি, আনলিস্টেড হয়েছিলাম ফোকে, বিটিভি টেলিভিশন দুটোতেই। আমি কিন্তু শুধুমাত্র 97 সাল থেকে আধুনিক গান করি। তো নিজের পছন্দ থাকে না যে এই টাইপের গান গাইতে আমি কমফোর্টেবল ফিল করি? আমার কাছে এমনিতে আমার তো সবসময়, আমার যেহেতু আমার মানে ভিত্তিটাই তৈরি হয়েছে লালন বা ফোকে, আমার সেটা হলো আমার একদম দুর্বলতার জায়গা। সেটা যখন গাই আমার কাছে মনে হয় আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আর যেটা হয় যে চলচ্চিত্র দিয়ে যেহেতু শুরু, চলচ্চিত্র দিয়ে আমার মিডিয়া জীবন শুরু, তো চলচ্চিত্রে গাইতে এসে তো হাজব্যান্ড কবির বকুলের চাপে পড়ে আমাকে আধুনিক গাওয়া শুরু হয়ে গেল। কিন্তু এখন যেটা হয় যে আমার সত্যি কথা বলতে কি, চলচ্চিত্র আধুনিক এবং লোক দুটোর জায়গা কোনোটাকে আমি আলাদা করতে পারি না। নিজেরও অনেক গান হয়ে গিয়েছে, সেই গানগুলো অনেক, যেমন আমি অনেক ভিন্নধর্মী ওয়েস্টার্ন গানও গাইতে হয়, একদমই চটুল প্রেমের নানা ধরনের গান আছে, এক্সপ্রেশন সং আছে, সব কিছুতেই কিন্তু নিজেকে ভাঙার চেষ্টা করেছি। তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আলাদাভাবে কিছু না, তবে সবসময় ভালো লাগে যে ঠুমরি ক্লাসিক এই ধরনের গান শুনতে ভালো লাগে, কিন্তু গাওয়ার সেভাবে চেষ্টা করি কম সবার সামনে, হয়তো প্র্যাকটিসটাতেই রাখি। কিন্তু সব সময় আমার মনে হয় যে গান শোনার ক্ষেত্রে আমি ওই ঠুমরি ক্লাসিক বা এগুলো খুব পছন্দ করি, খুব খুব পছন্দ করি। মানে আমার অবসর বা সময়গুলো আমার কাছে মনে হয় অনেক মিনিংফুল মনে হয় যখন আমি এই গানগুলো শুনি, মনে হয় যে এটাও একটা পড়া হচ্ছে, আমার শেখা হচ্ছে আর কি প্রতিদিন। আচ্ছা, তো এই যে গানের মানুষ বলে দুজন একসাথে হওয়া, কবির বকুল ভাই, এবং তিনি তো বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং গীতিকার, তো
গান নিয়ে দুজনের গল্প হয়, যদি দুজনেই খুব ব্যস্ত মানুষ দুজনের জায়গায়? সময় কম পাই, গান নিয়ে গল্প কম হয়, তবে আগে বেশি হতো, বিশেষ করে যখন চলচ্চিত্রের গান লিখতো তখন যে আমি সব সময় বলি যে আমি এখন আগে আমি রুম অন্ধকার করে ঘুমাতে ভালোবাসতাম, কিন্তু আমার বিয়ের পর আমি ওই পুরো ঘরে আলো নিয়ে ঘুমাই সবসময়, কারণ ও শোবার ঘরেই লিখে। তো যেটা হয় যে লিখেই তখন বলতো এসে যে দেখো তো গানের কথাগুলো কেমন হলো, ও বলে চলচ্চিত্রে কোনো গান সিটিংয়ে হয়ে গেলে আবার এসে বলতো গানের কথাগুলো কেমন হয়েছে দেখো, তো ভালো মন্দ আলাপ করতো। আবার খুব ভালো গান লিখলে ও এসে বলতো যে আজকে এই গানটা খুব ভালো হয়েছে শোনো। এগুলো তো হয়ই আমাদের মাঝে। এই ভালো এটা নিয়ে কথা বলবো, একটা ফোন ওয়েট করছে, একটু ফোনটা রিসিভ করি। হ্যালো 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 জি, আপনাকে সকালবেলা রোদ্রের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো জি, শুনতে পাচ্ছেন? শুভ সকাল। শুভ সকাল, জি বলুন। ফ্যামিলি কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আমি একটু আপুর সাথে কথা অবশ্যই বলুন। জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। আপু আসলে বেশি সময় নষ্ট করব না, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল আপনার কাছে। ওই যে আপনার একটা গান ছিল, দু চোখের নীল খামে স্বপ্ন দেখার নামে ভালোবাসার চিঠি লিখেছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নিজেই তো গেয়ে দিলেন। গানটা যে বেশি পছন্দ করে সেটা থেকে বোঝাই যায়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। পুরো গানই বলতে গেলে তার শোনা। এই গানটি লিখেছেন কবির বকুল, আমি আর আসিফ গেয়েছিলাম, আমাদের মন ছুঁয়ে যাওয়া অ্যালবামের গান। উনি গেয়ে ফেললেন তো প্রায় পুরোটা, ভালো লেগেছে। দু চোখের নীল খামে স্বপ্ন দেখার নামে ভালোবাসার চিঠি লিখেছি, তুমি পড়ে দেখো একবার, জেনে যাবে আমি কার, আমার হৃদয় কাকে দিয়ে রেখেছি। দু চোখের নীল খামে স্বপ্ন দেখার নামে ভালোবাসার চিঠি লিখেছি, তুমি পড়ে দেখো একবার, জেনে যাবে আমি কার, আমার হৃদয় কাকে দিয়ে রেখেছি। চমৎকার, খুব মিষ্টি একটা গান। আচ্ছা, তো এইটাতে বলেন যে ভাইয়ার লেখা নিয়ে, লেখা সুর হলো মনোয়ার হোসেন টুটুল ভাই। তো ভাইয়ার লেখা নিয়ে যে আপনি যেমন কমপ্লেন বলেন, ক্রিটিসাইজ বলেন, কেমন হয়েছে গানটা সেটা বলেন, কমপ্লিমেন্ট। আপনার গান নিয়ে ভাইয়া কেমন চুলচেরা বিশ্লেষণ করেন? অলওয়েজ সমালোচনা করে। সমালোচনা আমার এমন হয় যে সব গানই এটা না তোমার এটা হয়েছে, ওইটা একটু ভালো করেছো, তো সব সময় এই জিনিসগুলো সব সময়ই সমালোচনা করে যে না এটা তুমি আরো ভালো গাইতে পারতা, ওই জায়গাটা এরকম। আবার ইদানিং আগে বেশি হতো, কিন্তু ইদানিং আবার যে বলে যে না এটা তুমি অনেক ভালো করেছো। তো ওই যেটা ভালো হয় চুলচেরা বিশ্লেষণে গিয়ে ওর কাছে যেটা ফুল মার্কস পায় দেন ও বলে, কিন্তু ওই যে মানে ঠিক আছে এটা তো ভালোই, এরকম জায়গায় ও কখনো প্রশংসা করে না। মানে পুরোপুরি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো না হলে বলতে চায় না যে ভালো হয়েছে খুব, ও সব সময়ই বলবে যে আর একটু ভালো হইতে পারতো, ওখানে তোমার গলা ধরা ছিল, এখানে ক্র্যাক করেছে, ওখানে চাপিয়ে গেছো, এটা এখানে এরকম হলে ভালো হতো। আবার যেমন কিছুদিন আগে চলচ্চিত্রের গান গাইতে গেলাম, তো ওই গানটা ওর লেখা ছিল না, গানটার সুরকার ছিলেন আলী আকরাম শুভ ভাই। তো গানটা আমি যখন রাজনীতি আমি নেতা হব ছবির গান, আমি নেতা হব ছবির গান সুদীপ কুমার দীপের লেখা। তো আমি যখন ওরা ডাকলো আমি স্টুডিওতে গিয়েছি, তো ও আমাকে আনতে গিয়েছে, তো বাইরে থেকে যখন স্টুডিওতে ঢুকবে তখন প্রযোজক পরিচালকরা মেবি ওকে দেখেনি, তো ঢুকেই না আমি বুথে ছিলাম ভয়েস রুমে, তো আমি যখন বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পর বলছে গানটা তুমি অনেক ভালো গেয়েছো, ঢুকেছি যখন আমার কাছে মনে হয়েছে যে তুমি গাওনি, আরও অনেক বড় শিল্পী কেউ গেয়েছে। তো ওই প্রথম আমার মনে বলে ভীষণ বারবার করে বলছিল খুব ভালো গান, এই গানটা তোমার অনেক সুন্দর একটা গান। তো এরকম যে ও খুব
চুলচেরা বিশ্লেষণে যে গানটাকে ওর মনে হবে যে না ভীষণ ভালো, তখন বলে যে ভালো হয়েছে, আর না সব সময় সমালোচনা করে একদম মুখের উপর। বলি যে ছোটবেলায় এই যে গান শিখতে শুরু করা এত কিলোমিটার গিয়ে এখনো সেই গানের জগতে থাকা, গানের জগতের মানুষের সাথে থাকা, তো সবকিছু মিলিয়ে জীবনটাকে আপনি কিভাবে দেখেন, যে আপনি কতটুকু সন্তুষ্ট? সন্তুষ্ট হয় কি যে মানুষ যখন অনেক পায়, অনেক কিছু অল্পতেই পেয়ে যায়, সত্যি কথা যেটা, যে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক সন্তুষ্ট। আমি যা পেয়েছি, মানুষের ভালোবাসা যা পেয়েছি, অনেক, আমি এটা আশাও করিনি। আমি ছেলেবেলায় আমার 450-র উপরে সার্টিফিকেট প্রায় আমার মা জমিয়ে রেখেছেন, সবগুলোই আমার ঘরে আছে। 5 বার জাতীয় পুরস্কার পেয়েছি, এবং আমি ছোটবেলায় বুঝিও নি আসলে আমি কত কিছু পেয়েছি। কিন্তু বড়বেলায় এসে আমি বিশেষ করে গত 21-22 বছর মিডিয়ার জগতে আমি অনেক বড় শিল্পীদের সংস্পর্শ পেয়েছি, তাদের স্নেহ পেয়েছি। তারা তাদের কোনো সুযোগ থাকলে সবসময় ডেকে নামটা প্রথম আমারই বলেন। একটা বড় যে কোনো বড় মঞ্চে গাইবার জন্য বড় একজন শ্রদ্ধেয় রুনা লায়লা পর্যন্ত, গত বছর আপা পর্যন্ত তার জন্মদিনের দিন বাংলাদেশ টেলিভিশনকে বলেছেন আমার গান গাইতে হলে মুন্নিকে ডাকবেন, এবং আমি তার গান গেয়েছি। তারপরে ধরুন যে রফিকুল আলম, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী থেকে শুরু করে সব বড় বড় বরেণ্য শিল্পী, সাবিনা ইয়াসমিন আপা, সবাই বলবেন যে না তুমি আমাদের গান গাইবে। শাহনাজ রহমতুল্লাহ নিজে ফোন করে আমাকে বলেছেন তুমি আমার গান গাইবে। তা আমি মনে করি যে এই পাওয়াগুলো অনেক, জীবনে অনেক কিছু হয়তো একটা ওনারা করেছেন, ওনারা অতই বড় যে একটা কথাই বলেছেন তুমি গাইবে, কিন্তু এটাই আমার জন্য বিশাল পুরস্কার, সারা জীবনের গল্প। একদম শেষ পর্যায়ে চলে এসেছে আপু, কথা বললে তো অনেক বলা যায়, এবং গান মনে হচ্ছে এখন লোভ সামলাতে পারছে না, হারমোনিয়াম সামনে ছিল আর অনেক গান শোনা যেত। আমরা একদম শেষ পর্যায়ে আপু, অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে, এবং আশা করি ভবিষ্যতে এমন আরো বহু বছর আপনি আপনার কথা দিয়ে এবং গান দিয়ে মানুষের হৃদয় জয় করে নেবেন। সায়েম, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার সাথে অনেক দিন পর বসেছি, আমি আশা করছিলাম সায়েমের সাথে কেন বসা হয় না। বাংলা ভিশনকে ধন্যবাদ দিই যে তার সুযোগটা করে দিল। তুমি ভালো থেকো, দেখা তো হবেই আমাদের। আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার আয়োজনে ডাকার জন্য। বিজয়ের মাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দোয়া করবেন যে আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে যেন আমরা আমাদের পরিবার ভালো থাকতে পারি। আচ্ছা, আমরা ছোট্ট একটা গান শুনতে শুনতে কিন্তু বিদায় নেব। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আজকের মতো আমি সায়েম নিচ্ছি বিদায়। আবারও দেখা হবে সকালবেলা রোদ্দুরের অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গানটি আমার নিজেরই গান, গহীন বালুচরের ছবির গান, শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তফার HB এবং সৌদ ভাইয়ের লেখা গান, ইমন সাহার সুর, আমি এবং বাপ্পা মজুমদার গেয়েছি। এই গানটার একটু দিয়ে শেষ করি। ভালোবাসায় বুক ভাসাইয়া কি যতনে আমায় লইলা, আমার মন পাখি রে ছোট্ট একটা পিঞ্জরে, ও সখী রে, ও সখী রে, তোমার মনের খাঁচায় তুমি রেখো আমায় গোপনে, ও সখী রে। কসম বলি এই কুয়াশা সময় যদি একটু দাঁড়ায়, বাঁধবো তোমায় আঁচলে, বাঁধবো তোমায়